যে মহড়া দেখলাম, যুদ্ধের মহড়া, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। গত 2 দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটা মহড়াতে, সেখানে এই যে সেনাবাহিনী প্রধান ছিলেন এবং একই সঙ্গে আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনিও ছিলেন। তো উনি সেখানে উপস্থিত থেকে মহড়ার একেবারে শেষে উনি যে বক্তব্য দিলেন এবং ওনার এই বক্তব্যে উনি বললেন যে এরকম যুদ্ধে আমাদের সফল কাম হতে হবে, অর্থাৎ সেই যুদ্ধে কীভাবে জিততে হবে তারই মহড়া এখানে দেওয়া হলো। এবং বাস্তবে যখন যুদ্ধ হবে তখন যেন আমরা এভাবেই সফলভাবে যুদ্ধে বিজয়ী হতে পারি। তো এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশে তো বটেই, ভারতেও অনেকে অনেক কথা বলছে। বাংলাদেশেরও 2-1 ইউটিউবারকে দেখলাম যে তারা জিজ্ঞেস করছে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কাদের সাথে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে জিততে চায়। এবং এটা নিয়ে দেখলাম যে ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেলে একেবারে মানে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা, এটাকে তারা বিকৃতভাবে বলার চেষ্টা করছে। তাহলে কি তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্ল্যান নিচ্ছে নাকি? বিষয়টা হলে ওইভাবে দেখার কোনো সুযোগ আছে কি না আমি জানি না। অর্থাৎ এরা প্রত্যেকে একটা জিনিস বলতে চাচ্ছে যে বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে। বাংলাদেশের তিন দিকে হলো ভারত, তো ভারতের সাথে যুদ্ধ করবে। সেটা মানে তারা আবার প্রশ্ন করে, তো ভারতের যে সামরিক শক্তি সেটা তো বাংলাদেশের থেকে মিনিমাম 20-25 গুণ বেশি। তো বাংলাদেশ এখন কি তাদের সাথে যুদ্ধ করার হিম্মত রাখে? এই প্রশ্ন করে বলতে চাচ্ছে তাহলে এই মানে যুদ্ধ কার সাথে করবে? আর ওদিকে মায়ানমারের সাথে যুদ্ধ করার তো প্রশ্নই ওঠে না, তাই না? তো এইটা নিয়ে দেখলাম যে বেশ সরগরম আলাপ আলোচনা, ভালো। আমি চিন্তা করলাম এই বিষয়ে 2-4 কথা বলা যেতেই পারে। আসলে এটা একটা নিয়মিত বিষয়। প্রত্যেক বছর সেনাবাহিনী কিন্তু ওই যে শীতকালে যতগুলো ক্যান্টনমেন্ট আছে বাংলাদেশে, যেখানে যত ক্যান্টনমেন্ট আছে এরা কিন্তু এই মহড়াগুলো করে। এটা নতুন কোনো বিষয় না, শীতকালে এই কাজগুলো করে আর কি। এবং এইটা আসলে তাদের রুটিন একটা ব্যাপার। এর মানে এই না এরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে বা যুদ্ধ ঘোষণা করবে, এরকম না। সেনাবাহিনী যেহেতু আছে তাহলে তাদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে না, তাদের রেডি তো রাখতে হবে, তাদেরকে তো কাজে ব্যস্ত রাখতে হবে। সেনাবাহিনী একটা লোক নিয়োগ আছে, তো তারা তো আর বসে বসে খাবে আর ঘুমাবে এরকম তো হয় না। ওদেরকে তো প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই যে লেফট রাইটে যে পিটি করা লাগে, তাই না, ফিজিক্যাল ফিটনেস বজায় রাখার জন্যে। তারপরে গুলি বন্দুক ছোড়া এগুলো তো শিখতে হয়, এরপরে যুদ্ধের কৌশল এগুলোও শিখতে হয়। এবং তারই অংশ হিসাবে এই মহড়া এটা একটা নিয়মিত বিষয়। যাদের বাড়ি এই ক্যান্টনমেন্টের আশেপাশে তারা নিশ্চয়ই জানেন যে শীতকাল আসলেই তারা কিন্তু এই ধরনের মহড়াগুলো করে। এর মানে এই না যে বাংলাদেশ কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এইটা নিয়ে দেখলাম যে ভারতীয় মিডিয়াগুলো ব্যাপকভাবে অপপ্রচার শুরু করে দিয়েছে। কেন দিয়েছে কে জানে? কেন ওদের তো মনে হয় যে ভিডিও বানানোর জন্য কন্টেন্ট লাগবে। আর বর্তমানে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক তো একটু খারাপ, তাই না? 5 আগস্টের পরে তাই উত্তেজনা মুখর ভিডিও না বানালে লোকজন শুনবে না, এটা একটা সমস্যা। একেবারে সহি কথা আবার অনেকে শুনতে চায় না। যেমন আমি কোনো খবর কিন্তু এক্সাজারেট করি না, বিষয়টা যেরকম সেরকমই বলি, অতিরিক্ত বাড়িয়েও বলি না বা উত্তেজনার কোনো খোরাক তেমন দিই না, কারণ যেটা যেরকম সেটা সেরকমই। আমি আসলে বাড়িয়ে বলতে পারি না, এটা হলো আমার একটা মানে সমস্যা। সর্বদাই একটা মানে রিয়ালিটির মধ্যে, বাস্তবতার মধ্যে থাকার চেষ্টা করি, যুক্তিপূর্ণ কথার মধ্যেই থাকার চেষ্টা করি। তো এই অতএব কিন্তু ভারতের ওরা তো দেখলাম যে একেবারে তুফান ছুটেছে। আমি ভারতীয় যে দর্শক শ্রোতা আছে আমার, আমি দেখি যে ভারত থেকে বেশ কিছু লোকজন আমার বক্তব্য বিবৃতি শোনে। তাদের বলতে চাই যে বাংলাদেশ আসলে ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে না। এটা নিয়ে উত্তেজনা ছড়ানোর কোনো দরকার নেই। বাংলাদেশের সেনাবাহিনী অনেক বাস্তববোধ সম্পন্ন।
তারা ভালো করেই জানে যে ভারতের শক্তি কত কী দেখি, এবং এদের সাথে যুদ্ধ করার মানে হলো আত্মঘাতী একটা যুদ্ধ, তাই না? তো বাংলাদেশের সেনাবাহিনী এমনিতেও তো যুদ্ধ তেমন করে না, আদৌ করার সুযোগও হয় না। ওই শুধুমাত্র ওই যে কিসে যায় জানি, ফরেন মিশনে গিয়ে সেখানে অনেক ক্ষেত্রে যে গুলি বন্দুক টন্দুক অনেকে ফুটায়, মাঝে মাঝে তো দেখি কিছু মারাও যায়, 2, 4, 5, 10 জন, একবার তো জানি 11 জন না কতজন মারা গেছিল, তারপরে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। তো বাংলাদেশের সেনাবাহিনী বেসিক্যালি এটা আমার কাছে অনেকটা প্রতীকী মনে হয়। প্রতীকী এই কারণ বাংলাদেশের আশেপাশে তো সীমানা বেশি দেশের না। যদি 5-6টা দেশের সীমানা হতো তাহলে যুদ্ধ বিগ্রহের একটা সম্ভাবনা থাকতো, সীমানা নিয়ে প্রতিনিয়ত গণ্ডগোল গ্যাঞ্জাম হতো, তো এখন একটা ঝুই ঝামেলা হতো। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের তো বাংলাদেশের কোনো অ্যাগ্রেসিভ কোনো প্ল্যানও নাই, আমরা কোনো দেশ দখলও করতে চাই না, কারো বাড়ি ঘরে থেকে কাউকে উচ্ছেদও আমরা করতে চাই না। অর্থাৎ আমাদের সেনাবাহিনী কিন্তু বেসিক্যালি অ্যাগ্রেসিভ না, বরং আমরা মাঝে মাঝে এদেরকে অ্যাগ্রেসিভ দেখি আমাদের খুব বাংলাদেশের মানুষের উপরে, তাই না? এ পর্যন্ত আমরা তো বাংলাদেশে বিভিন্ন সময় সামরিক কূটও আমরা দেখছি না। ওই যেমন জিয়াউর রহমান যেমন ক্ষমতা নিল, তাই না? এরপরে এসে এরশাদ ক্ষমতা নিছে, পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতি চালু হলো, যদিও সেটা ঠিক মতো চলে নাই, বাট তারপরও টাইম টু টাইম আমরা দেখেছি যে সেনাবাহিনী ঠিকই মানে ক্ষমতার পিছনে মূল চালিকা শক্তি। যেমন ওই 2006 থেকে 2008 তখন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন যে সেনাবাহিনী প্রধান মঈনী আহমদ, সে কিন্তু এরকম কলকাঠি নাড়ত, এবং ঠিক হুবহু একই জিনিস এই বর্তমানে আছে। ওয়াকারুজ্জামান যে নাকি সেনাবাহিনী প্রধান, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেটা আছে, তার পিছনে মূল নিয়ামক শক্তি হিসেবে আছে আর কি। তো বাংলাদেশের সেনাবাহিনী ওই যে মাঝে মাঝে টাইম টু টাইম এইরকমভাবে একটু শাসন ক্ষমতার ভাগিদার হয়, এই কিন্তু মনে হয় না যে তারা বাংলাদেশেও এখন ক্ষমতা নিতে চায়, কারণ এটা নিলে পরে বাংলাদেশে এখন অনেক বেশি জনসংখ্যা, আর্থিক উন্নতির ব্যাপার আছে, বৈদেশিক বাণিজ্যের বিষয় টিষয় আছে, বৈদেশিক সম্পর্কের বিষয় আছে। অর্থাৎ এইরকম একটা দেশে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে ওই যে বৈদেশিক স্বীকৃতির ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হবে, এছাড়াও আন্তর্জাতিক মিশনে তাদের অংশগ্রহণ সমস্যা সংকুল হবে। ফলে হচ্ছে কি, তারা এই বাংলাদেশেও কিন্তু ক্ষমতা নিতে চায় না, যেমনটা পাকিস্তানে এখনও টাইম টু টাইম এগুলো করে, তারপরেও বাংলাদেশে এটা করে না এখনও। তো যাই হোক, আমার মূল বক্তব্য ছিল যে এটা আসলে সাধারণ একটা মহড়া, হ্যাঁ, এগুলো নিয়মিত হয়, ও ভারতেও হয়, সব দেশেই হয়, বছরে একবার অন্তত এদের এগুলো করাই লাগে। অন্তত প্রয়োজনে যদি এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে যুদ্ধ করবে অমুক সমুক এইসব না, কথার কথা, হ্যাঁ, যুদ্ধ যদি লাগে তাহলে প্রস্তুতি নিয়ে রাখা আর কি। এছাড়া এর মধ্যে অতিরঞ্জিত কোনো কিছু বলার কোনো সুযোগ আছে আমার তো মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।